হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 2 নম্বর লেকচার। ফিজিক্স যাদের অপশনাল পেপার আছে ডব্লিউবিসিএস বা ইউপিএসসি তাদের জন্য এই সিরিজ অফ ভিডিওটা করা। আর প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলো করছি। ইউপিএসসির আইএস যে মেনের পরীক্ষা তার 2020-র ফিজিক্স অপশনালের সলিউশন ক্লাসিক্যাল মেকানিক্সের পার্টে আমরা চ্যাপ্টার ওয়াইজ বা পোর্শন অনুযায়ী সলিউশনটা করছি। তো আইএস এর যে পরীক্ষাটা হয়েছিল 2020 ক্লাসিক্যাল মেকানিক্সের পার্টের আমরা কোশ্চেনগুলো সলভ করে নিয়েছি। আজকের আইএফওএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর যে পরীক্ষাটা ইউপিএসসি নেয় তার যে ক্লাসিক্যাল মেকানিক্সের কোশ্চেনগুলো 2020 সালে এসেছিল সেগুলোর সলিউশন আজকে আমরা দেখে নেব। ওকে, সো শুরু করা যাক এবং নেক্সট দিনে আমরা ডব্লিউবিসিএস এর 2020 ক্লাসিক্যাল মেকানিক্সের সলিউশনটা দেখব এবং সো অন এইভাবে চলবে। ওকে, তো শুরু করা যাক আজকের কোশ্চেনের সলিউশন। এটা আমাদের সিলেবাস, ইউপিএসসি আইএফওএস এর সিলেবাস। ক্লাসিক্যাল মেকানিক্সে এই পার্টগুলো রয়েছে: পার্টিকেল ডাইনামিক্স, সিস্টেম পার্টিকেল, রিজিড অফ ডাইনামিক্স, স্পেশাল থিওরি, রিলেটিভিটি, এটসেট্রা। তো এখানে আমরা ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি, বলছে কি, সাপোজ দ্য পজিশন অফ এ পার্টিকেল অফ মাস m ইন xy plane is this. So this is the position of a particle with mass m in xy plane. Here you can see the z is 0. Here r and phi are function of time t. So this r and r আর এই phi দুটো হচ্ছে t এর ফাংশন. Find Lz, where z component of L, where L is the angular momentum of the particle. আমাদের কি বার করতে বলছে? Lz বার করতে বলছে, মানে যেটা হচ্ছে L এর z কম্পোনেন্ট। Lটা কি? Lটা হচ্ছে angular momentum of the particle. Further, show that the aerial velocity is equal to the angular momentum divided by 2m. তারপরে দেখাতে বলছে যে এরিয়াল ভেলোসিটিটা, ও যে প্রসেস করছে তার এরিয়াল ভেলোসিটি আছে। এরিয়াল ভেলোসিটি মিন্স এরিয়া কভার্ড পার ইউনিট টাইম। সেই এরিয়াল ভেলোসিটি হচ্ছে কি ইকুয়াল হবে লিনিয়ার মোমেন্টাম, দ্যাট ইজ দি এল ডিভাইডেড বাই 2m, সেটা দেখাতে হবে। তা বলছে দিস এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট কিনা চেক করতে হবে। এই হচ্ছে কোশ্চেন। তো আমাদের এই যে পজিশন ভেক্টরটা দেওয়া রয়েছে সেটাকে আমি পজিশন ভেক্টরের যে ফর্ম আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই কে ক্যাপ জেড, এইটা হচ্ছে এক্স এর পার্ট, এটা ওয়াই এর পার্ট, সেটা বসিয়ে দিলাম, দিয়ে এই ফর্মে লিখে নিলাম। তারপরে পজিশন থেকে যদি আমি ভেলোসিটি বার করতে চাই, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। একে যদি ডেরিভেটিভ করি আর ডট, এবার আরটা তো কনস্ট্যান্ট সেটা বলে দেয়নি, তাই জন্য আর ডট মানে হচ্ছে ডিআর বাই ডিটি, ঠিক আছে। আর ডট কস পাই, আর এই কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন পাই, এবং তখন ফাই একটা ডেরিভেটিভ হবে ফাই ডট মানে ডি ফাই ডিটি। সিমিলারলি এটাকে ডেরিভেটিভ করলে এটা দাঁড়ালো। এইবারে আর আর ভি পেয়ে গিয়েছি, সেখান থেকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাবো। এখানে ক্যাপিটাল এল লিখেছি, অ্যাকচুয়ালি স্মল এল লেখা উচিত ছিল, এখানে কোশ্চেনে যেহেতু স্মল এল আছে। তো এই স্মল এল ইকুয়াল টু আর ক্রস পি। পি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে এন এম ভি। সো দিস ইজ আর এম আর ক্রস ভি. So here this r and this is the v. So just put this r and v. Okay, so put this r and v. You will be get this value. You need to find out lz, right? So this k cap এবং i ক্যাপের সাথে এই দুটো গুণ করলেও জিরো, j ক্যাপের সাথেও এই দুটো গুণ করলেও জিরো, শুধু k ক্যাপটাই থাকবে, lz ই থাকবে এখানে। আমি চাই না চাই lz টাই আসছে, তাই না? এর সাথে এটার গুণ, এর সাথে এটার গুণ, সিম্পলি এটা গুণ করা হলো। প্রসেসগুলো নিজেরা করতে থাকো, আমি স্টেপগুলো দেখাচ্ছি। হ্যাঁ, তো এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। ওকে, গুণ করার পরে lzটা ফাইনালি এটা দাঁড়ালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্টটা পুরোটাই তো কেটে গেল আর এটা 1 হয়ে গেল, তো এই পার্টটা পড়ে রয়েছে আর স্কয়ার ফাই। ওকে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের lz, ফাই ডট মানে ডি ফাই ডিটি। দিস ইজ দ্য জেড কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেকেন্ড পার্ট আমাদের কোশ্চেনের কি বলেছে, সো দ্যাট দ্য এরিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু দ্য লিনিয়ার মোমেন্টাম ডিভাইডেড বাই 2m, সেটা দেখাতে হবে। এরিয়াল ভেলোসিটি মানে এরিয়া বাই টাইম, এখানটা আমরা ডিফারেন্সিয়াল ফর্মে লিখলে এটা। তো হাফ এই যে এরিয়াটা এই যে যাচ্ছে, এটা আর, এটা আর প্লাস ডিআর, তো সো আর ক্রস ডিআর হয় এবং ডিটি দিয়ে ভাগ করলে এটা, তো আর ক্রস পি হবে। তো এম জি এ যদি এটা করে নিই, আর ক্রস পি হয়ে গেল। তো এই আর ক্রস পি মানে কি এল, তাহলে এল বাই 2m হয়ে গেল। ওকে, সো যেটা বলেছিল প্রমাণ হয়ে গিয়েছে। তারপরে বলেছিল যে ওটা কনস্ট্যান্ট কিনা দেখাতে বলেছে, তাই না? ইজ দিস ভেলোসিটি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কিনা দেখাতে বলেছে। তো এরিয়াল ভেলোসিটি আমাদের এল বাই 2m হলো, এল মানে হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা, তো হাফ আর স্কোয়ার ওমেগা। আর এল জেড মানে হচ্ছে এম এম আর স্কোয়ার ডিফাই ডিটি হলো, ডিফাই ডিটি মানে তো ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি।
তো এখান থেকে আমরা কি বলতে পারছি যে ইফ ওমেগা ইজ কনস্ট্যান্ট দেন দ্য এরিয়াল ভেলোসিটি অলসো কনস্ট্যান্ট। কারণ কি ওমেগা যদি কনস্ট্যান্ট হয় সেখান থেকে এরিয়াল ভেলোসিটি পার্টটাও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বাট সিন্স অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড ইন এনি মোশন, সো দ্য এরিয়াল ভেলোসিটি অলসো কনজার্ভড ইন মোশন। ওকে, তো ফাইনালি আমাদের কনক্লুশন হচ্ছে এরিয়াল ভেলোসিটিটাও কনস্ট্যান্ট হয়, যেটা হচ্ছে h/2m হয়। পরে আমরা অন্য কোথাও এটা দেখে থাকবো। নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এক্সপ্লেন দ্য রোটেশন অফ এ ফ্রি রিজিড বডি and so that a rigid body rotating in any manner about a fixed point has two constraints of motion, L square and t. Here L is the angular momentum, t is the kinetic energy. তো আমাদের এখানে কি বলছে যে রোটেশনাল মোশন হচ্ছে একটা ফ্রি বডির, তার রিজিড বডি রোটেটিং করছে, সেখানে আমাদের এল স্কোয়ার আর টি যে কনস্ট্যান্ট থাকছে মোশনে, কনস্ট্যান্ট বা কনজার্ভ থাকছে, সেইটা দেখাতে হবে। তো এখানে এই বডি ইজ কল্ড রিজিড বডি কখন না, যাদের মধ্যে ইন্টার অ্যাটমিক যে ডিস্ট্যান্স, কোনো একটা বডি দুটো পয়েন্টের মধ্যে যে ইন্টার অ্যাটমিক ডিস্ট্যান্স বা সেপারেশন, সেটা যখন ফিক্স থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি রিজিড বডি। ওকে, এই যে সিআইজে, সেটা ডিস্ট্যান্স বিটুইন আয়ত অ্যান্ড জেড পার্টিকেল, দিস মাস্ট বি কনজার্ভ। If this rigid body rotate about any axis or point which can be within body or outside the body, then this motion is known as rotation of rigid body. তখন তাকে আমরা rotation of the rigid body বলবো, যে এই বডিটা যখন রোটেট করবে। এইবারে আমরা চলে আসি টি আর এল স্কোয়ারের কনজার্ভের ব্যাপারটা। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, এল ইকুয়াল টু আর ক্রস পি। তো এখানে যেহেতু অনেক পার্টিকেল আছে তো আর আই ক্রস পি আই। পি মানে হচ্ছে এমভি, লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। তো এখানে মাস হলো ভেলোসিটি ভি ইকুয়াল টু আর ওমেগা, পজিশন ইন্টু অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে এইভাবে ঘুরছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এম আর স্কোয়ার সামেশন এম আর স্কোয়ার মানে আই, আই মানে হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। আইটা এখানে লিখে দেওয়া উচিত, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট। এবারে আমরা তাহলে কি পাচ্ছি, এল স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবারে যদি ডেরিভেটিভ করি তাহলে আই স্কোয়ার এটা, এবারে কি হচ্ছে ডি ওমেগা ডিটি তো জিরো, মানে ওমেগাটা যেহেতু কনস্ট্যান্ট তো এটা জিরো হয়ে গেল। তো এইটা যদি জিরো হয় সেখান থেকে কি পাচ্ছি, এটা যদি জিরো হয়, এবার এখানে চলে আসি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে এটা হবে ভি স্কোয়ার, এখানে যদি ভি মানে আর ওমেগা লিখি তো এটা হবে, এটা তোলা হাফ আই ওমেগা স্কোয়ার। এবার ডি এটা টি হচ্ছে, টি ইকুয়াল টু যদি এটা হয় ডিটি ডেরিভেটিভ করলে এটা দাঁড়াচ্ছে, যেহেতু ওমেগাটা কনস্ট্যান্ট সেটা হয়ে যাবে। তো এল স্কোয়ার এটা মানে কি ডিডিটি অফ এল স্কোয়ার, তো ডিডিটি অফ এল স্কোয়ার ইকুয়াল টু জিরো হলো, আর ডিডিটি অফ টিও জিরো হলো, তাই না, ডিডিটি অফ ক্যাপিটাল টিও জিরো। এখান থেকে বলতে পারি টিটা কনজার্ভড, এখান থেকে বলতে পারি এলটা কনস্ট্যান্ট, তাই না, সিম্পল, বোঝা গিয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে টু স্পেসশিপ অ্যাপ্রোচ টু ইচ আদার, দুটো স্পেসশিপ অ্যাপ্রোচ টু ইচ আদার ইজ মুভিং উইথ সেম স্পিড অ্যাট মেজার্ড বাই দ্য স্টেশনারি অবজার্ভ, স্টেশনারি অবজার্ভ থেকে যদি মাপা হয় দুটো সেম স্পিড, দেয়ার রিলেটিভ স্পিড হচ্ছে 0.7 c, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ ইচ স্পেসশিপ ইন দ্য স্টেশনারি মোশন। তো আমরা দুটো রেফারেন্স ফ্রেম নিলাম, এস আর এস ফ্রেম, হোয়ার এস ফ্রেম ইজ মুভিং আর এসটা হচ্ছে কনস্ট্যান্ট রয়েছে। তো আমাদের ভেলোসিটি অ্যাডিশন থিওরেম বলছে এটা, যেখানে আমাদের রিলেটিভ ভেলোসিটি যেটা সেটার ভ্যালু বলে দিয়েছে, আর আরেকটা একে আর একজন আর একজন দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে একটা আর একটার মাইনাস হবে, তো সেটা বসালে আমরা ফাইনালি ক্যালকুলেশন করলে ইউ এর মানটা চলে আসবে। ক্যালকুলেশন পার্টটা আশা করি তোমরা পেরে যাবে, আমি প্রসেসটা বলে দিলাম। ওকে, তো অ্যান্সার এটা আসছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে রকেট অফ মাস m1 plus m2 launched with a velocity whose horizontal and vertical component are ux and uy, horizontal component x বরাবর আর vertical y বরাবর এটা। At the highest point of the path the rocket explode into two part of masses m1 and m2, তো হাইস্ট পয়েন্টে গিয়ে দুটো পার্টে ব্রেক করে যাচ্ছে, দ্যাট সেপারেট আ হরাইজন্টাল ডিরেকশন অরিজিনাল প্লেন অফ মোশন, so that the fragments strike the ground at a distance apart by this। তো এইখান দিয়ে ছাড়া হলো, এইখান দিয়ে ছাড়ার পরে দুটো দুদিকে গিয়েছে, একটা এদিকে আর একটা এদিকে, তো এই টোটাল ডিস্টেন্সটা আমাদের কত জানতে হবে, মানে এইটা প্রমাণ করতে হবে।
where K is the kinetic energy produced by the explosion. Neglect the air resistance, the mass of the explosive, any spinning motion for the fragments, and assume that G is the constant. If the height of highest point of rocket is h, then এটা হবে মানে টোটাল হাইটটা যদি h হয় তো এই পজিশনে গিয়ে এটা দাঁড়াবে যেখানে uy টা বরাবর ভেলোসিটিটা uy, তো সেটা ধরলে হাইটটা পেয়ে গেলাম। এরপরে at the highest point only horizontal velocity ux is present, এখানে শুধু ux টাই থাকবে, uv টা তো uy টা 0 ভার্টিক্যাল কম্পোনেন্টটা। The velocity of the fragments take as u1 of mass m1 and u2 for mass m2, এই দুটো এর ভেলোসিটি আমরা ধরলাম u1 আর u2। তো যখন দুটো একসাথে ছিল এই বরাবর ভেলোসিটি ছিল ux, এবার দুজনের ভেলোসিটি এটা। তো বিফোর এক্সপ্লোশন আফটার এক্সপ্লোশন মোমেন্টাম কনজারভেশন কাজে লাগিয়ে দিলাম। তো মাস ইনটু ভেলোসিটি ইকুয়াল টু এর মাস ইনটু ভেলোসিটি এর মাস ইনটু ভেলোসিটি, এটা নেগেটিভ দিকে যাচ্ছে মানে এর রেসপেক্ট নেগেটিভ দিকে যাচ্ছে আর এটা পজিটিভ দিকে। ক্লিয়ার? সিমিলারলি কাইনেটিক এনার্জি কনজারভেশন থেকে আমরা কি পাচ্ছি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম স্কোয়ার, এটা মাইনাস কে। মাইনাস কেটা কেন না, ওই যে এখানে আমাদের দিয়েছে দেখো এই যে কে, কে ইজ দ্য কাইনেটিক এনার্জি প্রডিউস ইন দ্য এক্সপ্লোশন, এক্সপ্লোশনের জন্য যে এনার্জিটা প্রডিউস হচ্ছে মানে এটা বেরিয়ে যাচ্ছে, তো সেটা করা হলো। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা কি করছি দেখো, ফাইন্ড এম টু ইউ টু ফ্রম ওয়ান অ্যান্ড পুট ইন দিস, এখান থেকে এম টু ইউ টুটা বার করে নিয়ে এখানে বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এখানে কি হবে, ওয়ান বাই এম টু করলে এম টু ইউ টু তার হোল স্কোয়ার হবে, সেটা করা হলো। ক্যালকুলেশন মনে একটু নিজে করো, হ্যাঁ। আচ্ছা, তারপরে বসিয়ে দেওয়ার পরে এটা হোল স্কয়ার ফর্মুলায় ফেলে দেওয়া হলো। হোল স্কয়ার ফর্মুলায় ফেলে দেওয়ার পরে এখানে কি করা হচ্ছে, ইউ এক্স স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে, এই দুটোকে এক সাইডে নিয়ে কমন নেওয়া হয়েছে। ইউ ওয়ানটা যেমন আছে এখানে একটা আছে এখানে একটা কমন নেওয়া হয়েছে, আর ইউ এক্স এর একটা পার্ট এখানে আছে টুকে হলো। আচ্ছা, এটাকে সামারাইজ করলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এই পার্টটাকে এখানে নিয়ে আসা হলো। আচ্ছা, আর এদিকের এইটাও সামারাইজ করলে এটা দাঁড়াচ্ছে হুম তারপরে m1 প্লাস m2 দিয়ে ডিভাইড করে দেওয়া আছে, হ্যাঁ। ক্যালকুলেশনটা চেক করে নাও, ফাইনালি এটা আসবে। তারপরে এটা গিয়ে দিয়েও মাল্টিপ্লাই করলে এটা দাঁড়াবে, সেখান থেকে u1 প্লাস ux এর হোল স্কয়ার হয়ে গেল ইকুয়াল টু এইটা, u1 ইকুয়াল টু মাইনাস এটা। সো u1 এর ভ্যালু পেয়ে গেলাম, u1 এর ভ্যালু যদি পাই সেটা বসিয়ে দিলে u2 এর ভ্যালু পেয়ে যাব। u1 u2 যদি পেয়ে যায়, এইবারে হচ্ছে দাও টাইম টু ফল টেকেন অ্যাট টি, যদি টি টাইম সময় লাগে তাহলে হাইট থেকে is equal to t plus half at স্কয়ার থেকে আমরা টাইমটা পেয়ে যাচ্ছি। টাইম যদি পেয়ে যায় হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ t1 টাও পেয়ে যাব, কেন u1 ইনটু t দুজনে একই টাইমে পড়ছে, তো সিমিলারলি এটা ভেলোসিটিটা ডিফারেন্ট হচ্ছে তো ডিসটেন্সটা ডিফারেন্ট হবে। তো ডিসটেন্স দুটো পেলাম, এই দুটো যদি যোগ করে দিই, যোগ করলে এটা দাঁড়াবে। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো ভেরি কেয়ারফুলি করো, আমি স্টেপগুলো বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। পরেও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ। পরের কোশ্চেনে যাই, বলছে এক্সপ্লেন কোরিওলিসিস ফোর্স, কোরিওলিসিস ফোর্সটা এক্সপ্লেন করতে হবে। তার বলছে কম্পেয়ার দ্য কোয়ালিটেটিভ এফেক্ট কোয়ালিটেটিভ এফেক্ট অফ কোরিওলিসিস ফোর্সেস ইনটু জিওগ্রাফিক্যাল হেমিস্ফিয়ার অফ দ্য আর্থ ফর রিভার্স ফ্লোয়িং ইস্ট। ঠিক আছে, যে রিভারটা ইস্টের দিকে ফ্লো করছে তার ক্ষেত্রে কোরিওলিসিস ফোর্সটা দুটো হেমিস্ফিয়ারের জন্যই, নর্থার্ন হেমিস্ফিয়ার আর সাউথার্ন হেমিস্ফিয়ারে কেমন হবে সেটা জানতে বলছে। কোরিওলিসিস ফোর্সটা অ্যাকচুয়ালি এই আর্থের অ্যাক্সিস, নিজের অ্যাক্সিসের যে রোটেশন তার জন্য প্রডিউসড হয়, সেটার এক্সপ্রেশন হচ্ছে এইটা মাইনাস টু এম ওমেগা ক্রস ভি, এটা ডিআর বাই ডিটি মানে ভি অ্যাকচুয়ালি, ঘুরিয়ে দিলে ভি ক্রস ওমেগা। ঠিক আছে, সো দ্য কোরিওলিসিস ফোর্স অ্যাক্টস পারপেন্ডিকুলার টু দ্য বোথ ভি অ্যান্ড ওমেগা, মানে পৃথিবীর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে আর পার্টিকেলের ভেলোসিটি তার পারপেন্ডিকুলারে কোরিওলিসিস ফোর্সটা এরকম কাজ করে, যার ফলে ভেলোসিটি পার্টিকেলটা যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে বেন্ড হয়ে যায়, এই তো গল্প। এইবারে আমরা যদি নর্থার্ন হেমিস্ফিয়ারের দিকে যাই, নর্থার্ন হেমিস্ফিয়ারে কি হচ্ছে দেখো, নর্থার্ন হেমিস্ফিয়ারে ওমেগাটা উপর দিকে কাজ করে, এইভাবে ঘুরছে ওমেগাটা উপর দিকে কাজ করবে, কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি যদি এদিকে ছোড়া হয় তো সেটা ডান দিকে বেঁকে যায়, আর যদি এদিকে করি মানুষটার রেসপেক্টে বাঁ দিকে মানে সাউথার্নে বাঁ দিকে বেঁকে যায়। তো পূর্ব দিকে যদি আমি যাই, পূর্ব দিকে যাওয়ার সময় যদি ডান দিক বলি তাহলে কি হবে, পূর্ব দিকে মুভ করে ডান দিক বললে সাউথ, তাহলে পূর্ব দিকে যেটা ফ্লো হচ্ছে সেটা সাউথের দিকে বেন্ড হবে নর্থার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, সাউথার্ন হেমিস্ফিয়ারে পূর্ব দিকে যাওয়ার সময় বাম দিকে বেঁকে যাওয়ার কথা, পূর্ব দিকে যদি নদী ফ্লো হয় তা আজকে যদি বাম দিকে বাঁকায় তাহলে নর্থের দিকে
No, towards north, সেটাই লেখা আছে দেখে নাও। Now in northern hemisphere the angular velocity is upward. Northern hemisphere angular velocity টা upward হয় from the ground, so v cross w omega will be right hand side for moving the particle. একটু খেয়াল করে দেখো, যদি আপওয়ার্ড হয় ওমেগাটা, ভিটা সামনের দিকে যদি করি, তাহলে ভি এর রেসপেক্টে রাইট হ্যান্ড সাইডে এই ফোর্সটা কাজ করবে, রাইট, কোরিওলিসিস ফোর্সটা। নাও ইফ ইউ রিভার ফ্লোয়িং টুয়ার্ডস ইস্ট, ইস্টের যদি রাইট হ্যান্ড সাইড বলি, তাহলে সাউথার্ন দিকে মুভ করে যায়, মানে নর্থার্ন হেমিস্ফিয়ারে কোনো নদী যদি পূর্ব দিকে মুভ করে যায়, তাহলে সেটা সাউথের দিকে বেন্ড হয়ে যাবে। পূর্ব দিকে যদি করে, তাহলে সেটা সাউথার্নের দিকে বেন্ড হয়ে যাবে। ইন সাউথার্ন হেমিস্ফিয়ার দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হচ্ছে ডাউনওয়ার্ড হয়, এই যে এদিক দিয়ে দেখলে আলটিমেটলি ওমেগাটা এরকম কাজ করছে, তাহলে এদিকে আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড। সো ভি ক্রস ওমেগা উইল বি লেফট হ্যান্ড সাইড মেকিং পার্টিকেল, মানে পার্টিকেলটা যেদিকে যাবে তার লেফট হ্যান্ড সাইডে ফোর্সটা কাজ করবে। না ইফ দ্য রিভার্স ফরওয়ার্ড টু ইস্ট, ইস্টের দিকে যদি যায়, তার লেফট হচ্ছে নর্থ, তাহলে নর্থের দিকে ওটা বেন্ড করে যাবে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। পরের কোশ্চেনে যাই। উইথ স্কিমেটিক এক্সপ্লেন ফকাল পেন্ডুলাম। ফকাল পেন্ডুলামটা কি? না, এরকম একটা পেন্ডুলাম, এমনিতে পেন্ডুলামটা এইভাবে ঘোরে, আর যদি কোনো একটা অ্যাক্সিসের অ্যামাউন্টে এইভাবে ঘোরে, সেটা ফোকাল পেন্ডুলাম। It is simply pendulum having a heavy bob suspended by a long sphere frictionless support. এইটাও অনেক লং হয়। Due to the Coriolis force, the pendulum is northern hemisphere rotate clockwise direction, whereas in southern hemisphere rotate in anti-clockwise direction. এখানেও Coriolis ফোর্সের জন্য এই কাণ্ডটা ঘটবে। আচ্ছা, ফ্লাগাল পেন্ডুলাম ফার্স্ট টাইম ইউজড দিস হেভি 28 কেজি পেন্ডুলাম একটা ইউজ করেছিল, আর এই যে লেন্থটা ছিল 67, টু ডেমনস্ট্রেট দ্য রোটেশন অফ দ্য আর্থ। আর্থের রোটেশনটাকে ডেমনস্ট্রেট করার জন্য এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। The equation of the bob of Newton frame, আমরা যদি নিউটনিয়ান ফ্রেমের কথা ভাবি, তো ইকুয়েশন হবে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইনটু এই ফোর্স প্লাস এমজি, দুটো জিনিস কাজ করছে, ফোর্স কাজ করছে আর এমজি কাজ করছে। আচ্ছা, তো ইকুয়েশন অফ মোশন দ্য বব রিলেটিভ টু দ্য মুভিং ফ্রেম রেসপেক্টে যদি দেখি, তো সেখানে আমাদের কোরিওলিসিস ফোর্সের কথা চলে আসবে, দিস ইজ দ্য কোরিওলিসিস ফোর্স, আর সেন্ট্রিফিউগাল ফোর্স, দুটো ফোর্স এখানে অ্যাডিশন হবে। টি হচ্ছে টেনশন, টেনশনের কথাটা এখানে যদি দেখি, তো এখানে এই পার্টটা অ্যাঙ্গুলার ভেলোসিটি পার্টটা, অ্যাঙ্গুলার সরি সেন্ট্রিফিউগাল ফোর্সের পার্টটা এটা নেগলেক্ট হয়, নেগলেক্ট হয়ে যাবে, এই পার্টটা থাকবে। এবার টি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি এরকম করে লিখি এক্স এল জেড এর টার্মসে, তো এইরকম দাঁড়াবে। ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট, চেষ্টা করো করার। তো দেখো এইটা দাঁড়ালো, এবার সেই টিটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে, বসিয়ে দেওয়ার পরে মাস ইনটু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে এক্স ওয়াই জেড টার্মসে নিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে, প্লেনের টার্মস নিয়ে গেল। এইবারে এখানে ওমেগা, এই যে ক্রস প্রোডাক্টের ভ্যালুটা সেটা বার করছে, দেখো ওমেগাটা হচ্ছে এইটা, আর ওমেগা ডেল্টা আর বাই ডেল্টা টি মানে হচ্ছে এটা ভেলোসিটি, তো আই ক্যাপ এক্স ডট জে ক্যাপ ওয়াই ডট, এটা দাঁড়ালো। এবারে এদের যদি ক্রস প্রোডাক্ট করি, এটা দাঁড়ালো, তো সেই জিনিসটা এখানে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ক্যালকুলেশনগুলো নিজে করো। তো এবারে যদি কম্পেয়ার করি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তিনটে ইকুয়েশন চলে আসবে। এবারে বলছে হরাইজন্টাল প্লেন যদি নিই, তাহলে জেড এর পার্টটা 0 হবে, স্মল অ্যাক্সেলারেশনের জন্য এই পার্টটা 1 হবে, মানে এল মাইনাস জেডটাও এল হয়ে যাবে, কারণ এলটা অনেক লম্বা নিয়েছি, তো এটা দাঁড়াবে। তো সেখান থেকে ইকুয়েশনগুলো ফাইনালি আমাদের যেটা দাঁড়াবে, এই ক্যালকুলেশনগুলো একটু নিজে করে নাও, ফাইনালি যেটা দাঁড়াবে সেটা দেখাই, যে টাইম পিরিয়ডটা এটা দাঁড়াচ্ছে। ওকে, এই হচ্ছে ফেকাল পেন্ডুলাম। এখানে ক্যালকুলেশনগুলো একটু নিজে করো, একটু বড় এই ক্যালকুলেশন আছে, প্রসেসটা আশা করি বোঝা গিয়েছে। পরের কোশ্চেনে যাই। ডিরাইভ অয়েলার Lagrange equation of a motion Hamiltonian for an any bilateral holonomic system having no non-potential force and n degree of freedom. Can it apply to non-holonomic system? তো একটা হ্যামিল্টনিয়ান বার করতে হবে, হ্যামিল্টনিয়ান থেকে অয়েলার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বার করতে হবে একটা বাইল্যাটারাল হরনোমিক সিস্টেমের থেকে, এবং সেটা নন হরনোমিক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল কিনা সেটা জানতে চেয়েছে। তো অ্যাকর্ডিং টু হ্যামিল্টনিয়ান ভেরিয়েশনাল প্রিন্সিপাল, motion of a conservative system from time t1 to time t2 is such that the variation of line integral, that is I equal to this, is 0. Delta
I ইকুয়াল টু হচ্ছে এটা ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে, if we consider for all possible path of motion of the system in configuration space and label each value of the parameter alpha, then since paths are being represented by q j t alpha, I can become a function of alpha. তো I এই যে এটাকে আমরা আলফা টার্মসেও লিখতে পারি ফাংশন। তো সেখান থেকে ডেল আলফা বা ডেল আই আলফা বাই ডেল আলফা যদি ধরি তো এটা দাঁড়াবে, সিন্স ডেল্টা হচ্ছে একটা ভেরিয়েবল, দেয়ার ইজ নো টাইম ভেরিয়েশন অ্যালং এনি পাথ, তো এন্ড পয়েন্ট হচ্ছে ডেল টি বাই ডেল আলফা ইজ জিরো অ্যালং দ্য পাথ, দেয়ার ফোর মাল্টিপল টু ডি আলফা দিয়ে যদি গুণ করি এটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন সেকেন্ড টার্ম যদি করি, দুবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং সেকেন্ড টার্ম বাই পার্টস, এটাকে যদি বাই পার্টস দিয়ে ইন্টিগ্রেশন করা হয় তো এটা দাঁড়াবে, এবং সেখান থেকে এই লিমিটেড পার্টটা জিরো হয়ে যাবে, এটা দাঁড়াবে। ওকে, তো এইটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ টার্ম, তাহলে এই পার্টটাকে আমাকে জিরো হতে হবে, এবং এটাই হচ্ছে অয়লার ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন। ওকে, এটা জাস্ট ডেরিভেশনটা। আচ্ছা, এরপরে বলেছে যে এটা ভ্যালিড কিনা। তো ইন জেনারেল নন হলোমিক কনস্ট্যান্ট ক্যান নট এক্সপ্রেস দ্য ভেরিয়েশনাল প্রিন্সিপাল, one of the expression of semi holonomic constant where the constant can be written as a set of function of the form, এরকম যদি লেখা যায় সেক্ষেত্রে এটা করা যায় জেনারেলাইজড ফোর্স তখন হবে। পরের কোশ্চেনে যাই, a bob of length L0 moves, sorry, a rod of length L0 moves with velocity v horizontal, the rod makes angle theta 0 with the x, so theta 0 এর সাথে x অ্যাঙ্গেল করে x x বরাবর চলছে, determine the length of the rod assume মেজার্ড বাই দ্য স্টেশনারি অবজারভার, এখানে স্টেশনারি অবজারভার থেকে যদি মাপে এর লেন্থটা কত হবে। তো এখানে দেখে দুটো কম্পোনেন্ট যদি ভাবি, এক্স বরাবর এল জিরো কস থিটা, ওয়াই বরাবর হচ্ছে এল জিরো সাইন থিটা, ওয়াই এর কম্পোনেন্টের কোনো চেঞ্জ হবে না, এক্স এর কম্পোনেন্টটা আমাদের এখানে লেন্থ কনস্ট্রাকশনের ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দিলে রেজাল্ট্যান্ট যে লেন্থটা সেটা আমরা দেখতে পাবো, এই পরিমাণ লেন্থ আমরা স্টেশনারি অবজারভার থেকে দেখতে পাবো। ওকে, তারপরে কি বলেছে, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ রড মেক্স উইথ দ্য এক্স অ্যাক্সিস, এবার এক্স অ্যাক্সিসের সাথে আমাদের কি অ্যাঙ্গেল করছে এটা দেখতে হবে। তো এই এল এক্স ইকুয়াল টু এটা, এল ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, উল্টে গিয়েছে না, ট্যান থিটা মানে তো ওয়াই বাই এক্স হবে না, সরি এটা উল্টে গিয়েছে, এটা ইনভার্স হবে, এটা ইনভার্স হবে, হ্যাঁ এটা একটু ঠিক করে নিও, উইথ দ্য এক্স অ্যাক্সিস অফ দ্য অ্যাঙ্গেল বলেছে ওয়াই বাই এক্স হবে, এল ওয়াই বাই এল এক্স। পরের কোশ্চেনটাতে যাই, পরের কোশ্চেন বলছে ডেসক্রাইব মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্ট উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম, মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টটা ডায়াগ্রামের রেসপেক্টে ডিসক্রাইব করতে হবে, ডিসকাস ওয়াই ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট ফেমাস ফেল্ড এক্সপেরিমেন্ট, কেন একে মোস্ট ফেমাস ফেল্ড এক্সপেরিমেন্ট করে বলে সেটা বোঝাতে হবে। মানে জেনারেলি ফেল্ড এক্সপেরিমেন্টগুলোকে আমরা নেগলেক্ট করি, কিন্তু এই এক্সপেরিমেন্টটা এমন একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টটাকে আমরা ইম্পর্টেন্স দিই, তাই না, তো সেই জন্যই আর কি জানতে চেয়েছে। তো এখানে দেখো সেটআপটা কি হয়, এটা হচ্ছে লাইট সোর্স, এটা একটা লেন্স আছে, সেটা লাইট কোলিমিটেড করে লাইটগুলোকে প্যারালাল করলো, এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট একটা গ্লাস, কিছুটা রিফ্লেক্ট হবে কিছুটা ট্রান্সমিট হবে, যেটা রিফ্লেক্ট হলো এদিক থেকে এই মিরর থেকে রিফ্লেক্ট হয়ে চলে আসবে, যেটা ট্রান্সমিট হতো এই মিরর থেকে রিফ্লেক্ট হয়ে এখান থেকে আবার এদিকে চলে আসবে। তো এই দুটো যে লাইট এলো এদের পাথ ডিফারেন্স হচ্ছে, পাথ ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স হবে, ফেজ ডিফারেন্সের জন্য এখানে আমরা ফ্রিঞ্জ দেখতে পাবো, ইন্টারফারেন্স প্রডিউসড হবে। এই হচ্ছে মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টাল সেটআপ। এবারে কি করা হয়েছে, এখানে আমাদের যে ইথার বলে একটা এক্সিস্টেন্স, ইথার মিডিয়ামের একটা এক্সিস্টেন্সের কথা ভাবা হতো সেই সময় এই এক্সপেরিমেন্টের আগে, যে পৃথিবীর চারিদিকে একটা ইথার সিস্টেম আছে, সেই ইথার সিস্টেমের রেসপেক্টে পৃথিবীর মোশনটাকে রিলেটিভ মোশনের রিলেটিভ মোশনের কনসিডারেশনটা শুরু হয় এখান থেকে। তো এই লেখাটা কি আছে একটু দেখে নিই, লাইট ফ্রম সোর্স এস is incident at 45 degree on the half silvered glass, এটা হচ্ছে একটা হাফ সিলভার গ্লাস প্লেট সি অ্যান্ড এ ট্রান্সমিটেড বিম সিবি, যে সিবি হচ্ছে ট্রান্সমিট করছে, সি is incident normally on A and be reflected back to AC,
while CB incident normally of B and reflected back to BC. Two beam return at point C and the same phase difference produce interference fringe which will be the observed through telescope T. এখানে যে ফ্রিঞ্জটা তৈরি করবে আমরা এখান থেকে দেখতে পাবো, গল্পটা লেখা আছে। এবারে কি করছে, কনসিডার দ্য আর্থ রোটেট অ্যাবাউট দ্য আর্থ ইথার মিডিয়াম অফ দ্য রাইট ভেলোসিটি উইল বি অ্যাজ। তো এবারে আর্থটা যদি রোটেট করে, সরি আর হ্যাং করে গেল কেন, আর্থটা যদি রোটেট করে তাহলে এই যেটা দেখছি এই ছবিটা কি দেখবো, মানে এই দিকে যদি আর্থটা মুভ করে তাহলে এইটা এই মনে হবে না, আর এটা এই গিয়ে এরকম আসছে, সেই সিচুয়েশনটা হচ্ছে এইটা। এই রেটা যেটা সোজা হয়ে আসছিল সেটা হয়ে যাবে এরকম, আর যেটা এই হয়ে এই আসছিল সেটা এরকম, এই হয়ে এই জিনিসটা সিটা এরকম শিফট হয়ে চলে আসছে এইদিকে যেহেতু মোশন আছে। তো টাইম টেকেন ফর দ্য পাথ সি বি সি প্রাইম, এইটার টাইম কত হবে না, যখন ওইদিকে যাচ্ছে স্পিডটা বেড়ে যাচ্ছে, যখন উল্টো দিকে আসছে স্পিডটা কমে যাচ্ছে, তো ফাইনালি এটা দাঁড়াবে। অ্যাজাম্পশনটা কাজে লাগালে এটা। ফিগার এ প্রাইমের ভ্যালু যদি বলি, এ প্রাইমের ভ্যালুটা যদি বলি তো এটা দাঁড়াবে, কারণ ওটা ভি স্পিডে যাচ্ছে, লাইটটা সি স্পিডে যাচ্ছে আর পৃথিবী ভি স্পিডে যাচ্ছে, সেই রেশিওটা করলে এটা। তো এসি প্রাইম থেকে এই জিনিসটা দাঁড়াচ্ছে, সেখান থেকে ক্যালকুলেট করলে সি এ প্রাইম এই যে ভ্যালুটা এটা আমাদের জানতে হবে, সেটা দাঁড়াচ্ছে এইটা। ওকে, দ্য পাথ লেন্থ অফ দ্য বিম অন গোয়িং সি টু এ হচ্ছে ব্যাক, মানে এটা যাওয়া আসা যদি টোটালটা ধরি, এইটা মানে যাওয়াটা যেটা হবে তার ডবল হয়ে যাবে, এইটার ডবল এটা। এবার করসপন্ডিং টাইম টেকেনটা তাহলে কত হবে, টাইম টেকেনটা হচ্ছে ভেলোসিটি বাই ডিস্টেন্স বাই ভেলোসিটি যদি করি এটা দাঁড়াবে, সেখান থেকে অ্যাজিউম করলে এটা। তো এদের যে ডিফারেন্স, মানে এর যে টাইমটা লাগলো আর এইভাবে আসতে যে টাইম লাগলো, সেই টাইমের ডিফারেন্সটা কত হবে, ওই দুটো বিয়োগ করলে এটা হলো। নাও এবার হচ্ছে সিচুয়েশনটা বোঝো। নাও দ্য অ্যাপারেটাস ইজ রোটেট বাই 90 ডিগ্রি, মানে এই যে টোটাল সেটআপটা আছে এই টোটাল সেটআপটাকে 90 ডিগ্রি রোটেট করে দেবো, মানে এইটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, টোটাল সেটআপটাকে যদি 90 ডিগ্রি রোটেট করে দিই তাহলে আমাদের কি হবে, টোটাল সেটআপটা যদি 90 ডিগ্রি রোটেট করে দেওয়া যায় তাহলে আমরা দেখতে পাবো, টোটাল সেটআপটা যদি আমরা রোটেট করে দিই 90 ডিগ্রি তাহলে কি দেখতে পাবো, যে টাইমের ডিফারেন্সটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, দিয়ে সেখানে টাইমের ডিফারেন্সটা হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এর জন্য দুটো টাইমের ডিফারেন্স, মানে কি হলো ব্যাপারটা দেখো, এই ভাব সেটআপের জন্য টাইম ডিফারেন্সটা পেলাম, এটা 90 ডিগ্রি রোটেট করলে টাইম ডিফারেন্সটা কত পাবো, ওটাকে উল্টে দেবো, দুটো টাইম এটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই পাথের টাইমটা ওইটা হবে আর ওই পাথের টাইমটা এটা হবে, তাই না, এটা আর ওটা, তো যার ফলে এই জন্য মাইনাস এসছে, সরি। তো সেটার ডিফারেন্স যদি ধরি এইটা, তো এই যে টাইম ডিফারেন্সটা পেলাম দুটো সেটআপের, a non-zero value of delta t implies that there should be a fringe shift across the crosswire of the telescope due to the rotation of the apparatus of this. So এই যে টাইম ডিফারেন্সটা পাচ্ছি সেখানের সাথে আমরা যদি সিটা যদি গুণ করি তাহলে এখানে আমরা লেন্থটা পাবো, লেন্থ পেলে হচ্ছে আমরা এটা, সেই লেন্থ ইজ ইকুয়াল টু কি হবে, এন ল্যামডা, মানে ওর যে ওয়েভলেন্থ আছে তার মাল্টিপল হবে, সো এন ইকুয়ালস টু সি ডেল্টা টি বাই ল্যামডা, সেখান থেকে আমরা এন এর ভ্যালুটা পাবো। তো এই যে ভ্যালুগুলো আমরা যদি বসাই, এক্সপেরিমেন্টালি যেসবগুলো ইউজ করা হয়েছে তার ভ্যালুগুলো যদি বসানো যায়, তো এন এর মানটা দেখা গিয়েছে যে 0.4 এর মতো আসছে, মানে এতটা ফ্রিঞ্জ হচ্ছে শিফট করবে এক্সপেরিমেন্টালি, মানে থিওরিটিক্যালি, ঠিক আছে। এবারে যে ফ্রিঞ্জটা যেটা দিয়ে মাপছি টেলিস্কোপে, সে 0.1 মাপতে পারে ফ্রিঞ্জের শিফটটা, মানে কোনো একটা ফ্রিঞ্জ উইথ যেটা আছে তার 0.1 পর্যন্ত মাপতে পারে, এরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা হচ্ছে। থিওরিটিক্যালি বলছে এখানে 0.4 নাম্বার অফ ফ্রিঞ্জ শিফট হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে সেখানে কোনো ফ্রিঞ্জ শিফট হচ্ছে না। তো এই যে রেজাল্টটা পাওয়া গেল যেখানে কোনো ফ্রিঞ্জ শিফট হচ্ছে না, সেখান থেকে আমাদের কনক্লুশন কি হলো, সরি, যে এখানে নিশ্চয়ই কোনো ইথার মিডিয়াম বলে কিছু নেই। আর একটা কনক্লুশন কি, স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট ইন অল পসিবল ডিরেকশন, আমরা ওইখানে যে স্পিড অফ লাইটটা পিছন দিকে গেলে মাইনাস মাইনাস করে নিচ্ছিলাম,
সেটাও ঠিক না। এই দুটো কনক্লুশন, এই যে এক্সপেরিমেন্টটা করা হলো এখান থেকে এলো, এবং এই দুটো কনক্লুশনের পরেই কিন্তু রিলেটিভিটির পস্টুলেট আসে, আইনস্টাইনের রিলেটিভিটির পস্টুলেট, এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কিন্তু বেসড অন দিস এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টাল নাল রেজাল্ট বা নেগেটিভ রেজাল্টটাই কিন্তু আলটিমেটলি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি স্টার্টিং পয়েন্ট। মোস্ট অ্যাকসেপ্টেবল ফেলিওর এক্সপেরিমেন্ট কেন বলা হচ্ছে না, কনস্ট্রাকশন হাইপোথিসিস, all material bodies constructed by this factor for which delta t will be 0 and n will be 0। মানে এই যে রেজাল্টটা পেলাম সেটা থিওরির সাথে তো মিললো না, তো সেই থিওরিটাকে একটু মডিফাই করলো যে কোনো দিকে যে কোনো বডি মুভ করে কোনো একটা ডিরেকশনে, তার লেন্থটা কনস্ট্রাক্টেড হয়ে যায়। সেই লেন্থ যে কনস্ট্রাক্টেড হয়ে যায় এটা পরে স্পেশাল থিওরি রিলেটিভিটিতে ডিটেলসে প্রমাণ আছে। কিন্তু এই যে এটা এইখানে এক্সপ্লেন করার জন্য যে কেন এক্সপেরিমেন্টালি মিলল না সেটা বোঝানোর জন্য থিওরি থেকে কি বললো, থিওরিতে বললো যে কোনো ডিরেকশনে যখন কোনো বডি মুভ করবে তার লেন্থটা কনস্ট্রাক্টেড হবে বাই দিস অ্যামাউন্ট, রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অ্যামাউন্টের লেন্থটা কনস্ট্রাক্টেড হবে। দিস ইজ কল্ড কনস্ট্রাকশন হাইপোথিসিস। পরে এটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে দেখবো যে লেন্থ কনস্ট্রাকশন বলে একটা টার্ম আসছে। নাম্বার 2 হচ্ছে ইমিশন থিওরি। ইমিশন থিওরি দিয়ে এটাকে বলা হচ্ছে, আর ইথার ড্র্যাগ হাইপোথিসিসটাও। এইসব গল্প টল্পগুলো আমাদের ফেলিওর এক্সপেরিমেন্টার অ্যাকসেপ্টেবল রয়েছে। তো আশা করি বোঝা গিয়েছে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ছিল ক্লাসিক্যাল মেকানিক্সের 2020 IFoS এর যে মেন এক্সাম হয়েছিল তার পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখতে আমরা WBCS 2020 ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোশ্চেনগুলো এসেছিল তার অ্যান্সার দেখব। ততদিন স্টে কানেক্টেড। এই টেলিগ্রাম চ্যানেলে চাইলে জয়েন হয়ে থাকতে পারো, এরকম গভর্নমেন্ট জবের রিলেটেড ভিডিও আছে সেখানে এই ইউটিউব চ্যানেলে। আর ফিজিক্সের পার্টটা আরও ডিটেলসে দেখতে চাইলে এই চ্যানেলে রয়েছে, দেখতে পারো। সেশনটা ভালো লাগলে লাইক করো, সাথে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটা প্রেস করে দিও, নতুন ভিডিও আসলে নোটিফিকেশনটা পেয়ে যাবে। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও as soon as possible. Thank you.